হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। তোমরা অনেকে এবারে জেবিএনএসটিএস অর্থাৎ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2021 এর জন্য ফর্ম ফিল আপ করে ফেলেছো। জেটিএসটি অর্থাৎ জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এবং এসটিএসটি সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য, এবং এর পরীক্ষার ডেটও ঘোষণা হয়ে গেছে এবং তারও খুব বেশি দেরি নেই। কিন্তু তোমাদের মনে একাধিক জনের মধ্যে একটাই প্রশ্ন যে স্যার কিরকম কোশ্চেন এখান থেকে আসবে বা কি ধরনের প্রশ্ন হবে। তার মেন কারণ হচ্ছে আমরা অন্যান্য বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা গুগলে সার্চ করলে পেয়ে যাই, কিন্তু জেবিএনএসটিএস এর কোনো রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুগলে পাওয়া যাচ্ছে না এবং কোনো বইও বাজারে বিশদে নেই, আমার অন্তত জানা নেই। যদি তোমাদের জানা থাকে অবভিয়াসলি কমেন্ট করে জানিও যে জেবিএনএসটিএস এর যদি কোনো বই থেকে থাকে তো অবভিয়াসলি সেটা বাকি স্টুডেন্টদেরকেও আমি রেকমেন্ড করব, কিন্তু আমি কোনোদিন এখনো পর্যন্ত খুঁজে পাইনি আর কোনো প্রশ্নও খুঁজে পাইনি। এবং বিগত বছর থেকে অনলাইনে যেহেতু পরীক্ষা হয়েছে তাই কোশ্চেনও পাওয়া যাচ্ছে না। তো এখন বর্তমানে এবারে প্রথম যারা জেবিএনএসটিএস এর দেবে, জেটিএসটি বা এসটিএসটি দেবে, তারা চিন্তা করছো যে কি কোশ্চেন আসবে, অ্যাকচুয়ালি কি টাইপের কোশ্চেন আসে, কতটা ডিফিকাল্টি লেভেল বেশি হয়, অর্থাৎ কতটা হার্ড হয় নাকি ইজি হয় নাকি মডারেট হয়, বা কি টাইপের সিলেবাস অ্যাকচুয়ালি কভার করব। তো আজকে আমি মেনলি জেবিএনএসটিএস এর জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য টোটাল ডিটেলস বেশ কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যে কোশ্চেনগুলো বিগত বছরগুলোতে এই টাইপের কোশ্চেন এসেছে এবং এই টাইপেরই কোশ্চেন আসে তোমাদের জেবিএনএসটিএস এ। তো আজকে আমরা জুনিয়র সায়েন্স ট্যালেন্ট সার্চ টেস্টের কোশ্চেন বিভিন্ন স্যাম্পল কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং ম্যাথমেটিক্স এর কোশ্চেনটা আমি কমপ্লিটলি সলভ করে দেবো। ওকে, এর পরবর্তী ক্লাসে কিন্তু সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টেরও কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। তাই যারা এখন পর্যন্ত চ্যানেলে নতুন আছো তারা অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটা যদি দেখার পর ভালো লাগে দেন অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো চলো আমি শুরু করি। সবার প্রথম জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা জুনিয়র কন্যা মেধাবৃত্তি। এই জুনিয়র কন্যা মেধাবৃত্তিটা এবারে নতুন অ্যাড হয়েছে। তোমরা সবাই জানো যে এতদিন পর্যন্ত শুধুমাত্র সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি নামে একটা ছিল, যারা এইচএস পাস আউট হয়ে যে সমস্ত গার্ল স্টুডেন্ট আছে তাদেরকে বেছে নেওয়া হতো সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি হিসাবে। কিন্তু এবছর নতুন করে যারা ক্লাস 11-এ দিচ্ছ, ক্লাস 12 পাস আউট হয়ে দিচ্ছ, দুটো তরফ থেকে অর্থাৎ জেটিএসটি থেকে এবং এসটিএসটি থেকে দুটো থেকেই কিন্তু জুনিয়র সিনিয়র কন্যা মেধাবৃত্তি বেছে নেওয়া হচ্ছে। তো যাই হোক, জেটিএসটি বা জেকেএমবি দুটোকে শর্ট ফর্মে বলছি, দুটোর জন্যই কোশ্চেন প্যাটার্ন। তোমরা প্রথম একটু প্যাটার্নটা আলোচনা করে নিই, রিটেন টেস্টের কোশ্চেন প্যাটার্ন। যদিও আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি জেবিএনএসটিএস এর কোশ্চেন প্যাটার্ন, টাইমিং সম্বন্ধে, সিলেবাস সম্বন্ধে। যদি ভিডিওগুলো না দেখে থাকো অবভিয়াসলি উপরে আই বাটনে ক্লিক করলে সমস্ত ভিডিও পেয়ে যাবে। এখানে আমি একটুখানি হিন্টস দিই তোমাদেরকে কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে। দেখো, তোমাদের টোটাল 388 আচ্ছা টোটাল বলি। ফার্স্ট অফ অল তোমাদের যে তিনটে সাবজেক্টের উপর কোশ্চেন হবে। ক্লাস 10 এখানে যেটা বলা হচ্ছে মাধ্যমিক পর্যন্ত আপ টু 10 পর্যন্ত ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্স এর উপর তোমাদের কোশ্চেন হবে। আপ টু 10 বললেও অ্যাকচুয়ালি কি লেভেলের কোশ্চেন আছে সেটা আমি তোমাকে একটু পরে বলছি। ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদেরকে 8টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2.5 করে, তাহলে 8টা কোশ্চেনের জন্য মার্কস হয়ে যাবে 20। তো আমি ডিটেলসটা বলবো। 8টা করে কোশ্চেন আসবে, তিনটে সাবজেক্টে 24, টোটাল নাম্বার অফ কোশ্চেন হবে 24। 24টা মোট কোশ্চেন আসবে এবং প্রত্যেকটা প্রশ্নের ফুল মার্কস হবে 2.5 করে। টোটাল 60 নাম্বারের পরীক্ষা, 60 মিনিট টাইম, নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল করলে -1 নেগেটিভ মার্কিং। টোটাল পরীক্ষাটা কিন্তু হবে এমসিকিউ, কিন্তু আজকে আমি যে স্যাম্পল কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো এমসিকিউ নয়, ওই টাইপেরই কোশ্চেন। তোমাদেরকে 4টে করে অপশন দেওয়া থাকবে। আজকে আমি যে কোশ্চেনটা নিয়ে আসবো সেখানে এমসিকিউ নেই, অ্যান্সারগুলোকে আমাদের বার করতে হবে, কিন্তু পরীক্ষায় ওই টাইপেরই কোশ্চেন এমসিকিউ আকারে বা 4টে অপশন দিয়ে দেবে। নেক্সট দেখো, এবার আমি কোশ্চেন প্যাটার্নটাকে বা মার্কিং স্কিমটাকে একটু ডিটেলসে যদি বলতে চাই। দেখো, সিনিয়র কন্যা মেধাবৃত্তির জন্য সেকশন এ সেকশন বি দুটো ছিল, কিন্তু জেটিএসটি বা জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের জন্য কিন্তু একটাই সেকশন থাকবে, সেকশন এ। ফিজিক্যাল সায়েন্স থেকে তোমরা দেখতে পাচ্ছ 8টা কোশ্চেন আসবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হবে 2.5 করে। টোটাল তাহলে মার্কস দাঁড়িয়ে যাবে 20। এবং টাইম, নিচের যে টাইমটা দেখতে পাচ্ছ এই টাইমটা কিন্তু অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে অ্যালট করে দিয়েছি। এই টাইমের মধ্যে যদি সাবজেক্ট ওয়াইজ না কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় টোটাল কোশ্চেনগুলো কমপ্লিট করতে পারবে না। তো এই টাইম ম্যানেজমেন্টটা আমি সেট করেছি, ঠিক আছে? তো এটা আমি পরে বলছি। তার আগে দেখো, লাইফ সায়েন্স থেকেও 8টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা কোশ্চেন 2.5 করে, টোটাল নাম্বার 20। ম্যাথস থেকেও সেম 8টা কোশ্চেন আসবে, তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 24। টোটাল মার্কস দেখো 20 20 20 60, আর টোটাল টাইম নিচে লেখা আছে দেখো 60 মিনিট। তো তোমাদের হাতে 1 ঘন্টা বা 60 মিনিট টাইম থাকবে 60 নাম্বারের 24টা প্রশ্নের উত্তর করার জন্য।
তার মধ্যে সব থেকে বেশি সময় যেটা লাগে যে সাবজেক্টটা, সেটা হচ্ছে ম্যাথসের কোশ্চেন সলভ করতে। ম্যাথসের কোশ্চেন সলভ করতে যেহেতু বেশি সময় লাগবে, তাই 8টা কোশ্চেনের জন্য আমি এখানে 28 মিনিটস মিনিমাম রাখতেই হবে ম্যাথসের জন্য। সব থেকে কম সময় লাগে লাইফ সায়েন্সের জন্য। লাইফ সায়েন্সে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম নেই, কোনো কষার ব্যাপার নেই, জাস্ট টিক করো, ব্যাস কাজ শেষ। তাই লাইফ সায়েন্সের 8টা কোশ্চেনের ম্যাক্সিমাম আমি 12 মিনিটের বেশি দেওয়া যাবে না, এবং 12 মিনিট মানে পার কোশ্চেন তুমি 1.5 মিনিট করে টাইম পাচ্ছ, দ্যাট ইজ এনাফ একটা কোশ্চেন পড়ে তার অ্যান্সারটা বুঝে মার্ক করা। আর ফিজিক্যাল সায়েন্সেরও বেশ কিছু প্রবলেমেটিক ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসবে, যেগুলোকে সলভ করতে হবে তোমাদেরকে, তাই এখানে টাইমটা একটু বেশি লাগবে, তার জন্য আমি 20 মিনিট টাইম ধরেছি। তাহলে টোটাল 20 মিনিট ফর ফিজিক্যাল সায়েন্স, 12 মিনিট ফর লাইফ সায়েন্স, আর ম্যাথসের জন্য 28 মিনিট। এই তোমাদের টাইম ম্যানেজমেন্ট ধরে নিয়ে তোমাদেরকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। আর পরীক্ষাটা অবভিয়াসলি তোমাদেরকে আগেও বলেছি, তবু বারবার তোমরা অনেকে প্রশ্ন করছো, পরীক্ষাটা কমপ্লিটলি অনলাইনে হবে এবং বাড়ি থেকে নিজের স্মার্টফোন থেকে হবে। কিভাবে পরীক্ষা হবে না হবে তার ডিটেলস আমি নিয়ে আসবো। এখন পরীক্ষার বেশ কিছুদিন দেরি আছে, তোমরা ডিটেলস পরীক্ষার অনেক আগেই জেনে যাবে। কটা স্মার্টফোন লাগবে, সেই স্মার্টফোনগুলোতে কিভাবে কি করতে হয় না করতে হয়, কি কি রুলস রেগুলেশন আছে পরীক্ষার জন্য, সমস্ত ডিটেলস আমি বলে দেবো। নেক্সট আমি চলে যাচ্ছি। আচ্ছা, এবার তাহলে আমি দেখো এখানে বলি, 3টে সাবজেক্টের তাহলে তোমাদের টোটাল 8টা করে কোশ্চেন হয়, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথস। কিন্তু আমি এখানে স্যাম্পল পেপারটা 6টা করে কোশ্চেন নিয়ে এসেছি। তোমাদের পরীক্ষায় কিন্তু 8টা করে কোশ্চেন থাকবে, এবং পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেন এমসিকিউ হবে। আমি এখানে কিন্তু ইন সাবজেক্টিভ টাইপ কোশ্চেন নিয়েছি, অর্থাৎ অ্যান্সারটা আমাকে কষে বার করতে হবে, সলভ করতে হবে। ওকে, এখানে এমসিকিউ দেওয়া নেই, কিন্তু কোশ্চেনগুলো প্যাটার্নগুলো সেম হবে। ওকে, তাহলে সবার প্রথম ফিজিক্যাল সায়েন্স আসবে। ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো আমি কিন্তু সলভ করবো না, কারণ আমি ফিজিক্যাল সায়েন্সের টিচার নই, লাইফ সায়েন্সের টিচার নই। তোমরা যে যে টিচারের কাছে পড়ো সেই টিচারের কাছ থেকে কোশ্চেনগুলো সলভ করে নিও। আমি জাস্ট কোশ্চেনগুলো তোমাদেরকে দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে এই কোশ্চেনগুলোকে স্ক্রিনশট তুলে নাও, চটাপট এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা নাম্বার 1 কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। ঠিক আছে, ইংরেজি বাংলা দুটোতেই দেওয়া আছে। তোমরা অনলাইনে যখন দেবে সেখানেও ইংরেজি বাংলা দুটোতেই কনভার্ট করার অপশন পাবে। কেউ চাইলে ইংরেজিতে দিতে পারো, সেটা ফর্ম ফিল আপের সময় সিলেকশন করতে হয়েছে। কেউ চাইলে বাংলাতেও দিতে পারবে। এবং যদি অটোমেটিক কনভার্ট হয়ে না আসে, কিভাবে ইংলিশ কোয়েশ্চেনকে বেঙ্গলিতে কনভার্ট করতে হয় তার পদ্ধতিও আমি আগে বলে দেবো আগামী ক্লাসগুলোতে। অতএব জেবিএনএসটিএস নিয়ে কোনো চিন্তা নেই, আমাদের ক্লাসটাকে ফলো করতে, আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো। প্রত্যেকটা জিনিস A to Z আমাদের এই চ্যানেলে ডিসকাস করা হবে। তো এটা ফিজিক্যাল সায়েন্সের নাম্বার 1 কোশ্চেন, স্ক্রিনশট তুলে নিয়েছো আশা করি। নেক্সট কোশ্চেন চলে যাবো 2 and 3। টোটাল 6টা কোশ্চেন আছে 1 থেকে 6 পর্যন্ত। 2 নম্বর 3 নম্বর কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে নাও। আমি নেক্সট চলে যাচ্ছি 4 নম্বর কোশ্চেন, স্ক্রিনশট নিয়ে নাও। আমি এই কোশ্চেনগুলো ডিসকাস করতে পারছি না, ভেরি সরি, বিকজ আমি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স পড়াই না। তো তোমরা তোমাদের টিচারদের কাছে বারবার বলছি এগুলো সলভ করে নিও, বা অ্যাটলিস্ট এই কোশ্চেনগুলো দেখে তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে একটা আইডিয়া আসবে যে এই লেভেলের, এই ডিফিকাল্টি লেভেলের কোশ্চেন তোমাদেরকে আসবে। ওকে, তাহলে 4-এর পর 5, 6 একসাথে আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে টোটাল 1 থেকে 6 পর্যন্ত 6টা কোশ্চেন তোমাদেরকে স্যাম্পল দেখালাম। এগুলো জেবিএনএসটিএস এর জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের কোশ্চেন। এবং তোমাদেরকে বলি এখানে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো তোমাদের ম্যাক্সিমামটাই ক্লাস আপ টু 10 পর্যন্ত হবে। কিন্তু আপ টু 10 হওয়া সত্ত্বেও আমি বলে দিই ক্লাস 11 এর বেসিক লেভেল থেকেও কিন্তু কোশ্চেন আসবে। বেশ কিছু 11 এর বেসিক লেভেল থেকে কোশ্চেন আসবে অবভিয়াসলি, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল হবে। ইজি কোশ্চেন বা বইয়েতে আমাদের পড়ে দেওয়া আছে সেরকম কোশ্চেন কিন্তু নয়। তাই কনসেপ্ট ক্লিয়ার করো। মাধ্যমিকের বই থেকে ম্যাক্সিমাম 70% মাধ্যমিক থেকে আসবে, 30% হয়তো ক্লাস 11 এর বেসিক লেভেল থেকে আসবে। এরপর দেখো ক্লাস কোশ্চেন নাম্বার 6 এর পর কোশ্চেন নাম্বার 7 ম্যাথ থেকে শুরু হবে, কিন্তু ম্যাথটা আমি লাস্টে বলবো। আমি এখন লাইফ সায়েন্স বলবো। লাইফ সায়েন্স শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 13 থেকে। তাহলে 6টা করে 3টে সাবজেক্টে টোটাল 18টা কোশ্চেন আছে। শেষে লাইফ সায়েন্স ছিল, তাই শেষে কোশ্চেনটা 13 থেকে শুরু হচ্ছে, 18 পর্যন্ত হবে। এরপরে আমি ম্যাথসটা দেখাবো এবং ম্যাথসের সলিউশন করে দেবো। দেখো কোশ্চেন নাম্বার 13 এখানে কি বলছে, প্রথম তোমাদের লাইফ সায়েন্সের কোশ্চেন, তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে নাও। আমি এটাও সলভ করাবো না, যেহেতু অ্যাজ ইউজুয়াল আমি বললাম আমি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের টিচার নই। 13, 14, 15 তিনটে কোশ্চেন এখানে আছে। নেক্সট পেজে চলে যাব, 16, 17 দুটো কোশ্চেন এখানে আছে, স্ক্রিনশট নিয়ে নাও। এবং নেক্সট পেজে আমি চলে যাব কোশ্চেন নাম্বার 18, অর্থাৎ টোটাল 6টা কোশ্চেন লাইফ সায়েন্স থেকে তোমরা দেখে নিলে। এখান থেকে তোমরা আইডিয়া করে নাও যে কি ধরনের কোশ্চেন লাইফ সায়েন্স থেকে কোন লেভেলের, ডিফিকাল্টি লেভেলটা কোন জায়গায় যায় সেটা তোমরা আশা করি বুঝতে পারবে। এরপর আমরা চলে আসবো ম্যাথসে। ম্যাথসের কোশ্চেনগুলো আমি সলভ করে দেবো। এখানেও কিন্তু 6টা কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 1 to 6 হয়েছিল ফিজিক্যাল সায়েন্স, কোশ্চেন নাম্বার 7 থেকে স্টার্ট হচ্ছে ম্যাথস।
দেখতেই পাচ্ছ সবার প্রথম যে প্রবলেমটা এখানে দিয়ে দিয়েছে, ফাইন্ড অল ইন্টিজার্স এক্স ওয়াই স্যাটিসফাইং এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 27। এখন এখানে বাংলা ইংরেজি দুটোতেই কোশ্চেন আছে। তোমাদের যখন পরীক্ষা দেবে অনলাইনে সেখানেও তোমরা দুটোরই অপশন পাবে, বাংলায় চাইলে বাংলায়, ইংরেজিতে যারা দিতে চাও ইংলিশ মিডিয়ামে তারা অবভিয়াসলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। তো এখানেও দুটো ল্যাঙ্গুয়েজে আমি কোশ্চেনগুলো রেখেছি। সবার প্রথমে এটাকে সলভ করতে গেলে কি করতে হবে দেখো, এটা অবভিয়াসলি কিন্তু আমি বলবো ক্লাস 10-এর নয়, এটা ক্লাস 11-এর বেসিক লেভেলের। একটু ইনইকুয়ালিটিটাকে জানতে হবে, তবেই কিন্তু তোমরা করতে পারবে। ইনইকুয়ালিটি মানে ক্লাস 11-এর যে অসমীকরণ চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের একটা সামান্য বেসিক একটা নলেজ লাগবে, জাস্ট দেখে নাও। এখানে বলছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 27। এই একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনে দুটো চলরাশি, একটা এক্স আর ওয়াই, এবং এদের একটা রিলেশন দেওয়া আছে। এই রিলেশন থেকে আমাকে এক্স ওয়াই এর পূর্ণ সংখ্যায় মান বার করতে হবে। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হয় -2, -1, 0, 1, 2 ডট ডট করে এইভাবে চলতে থাকে। এই সমস্ত সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে বা সেট অফ অল ইন্টিজার্স বলে। সেট অফ অল ইন্টিজার্সকে আমরা জেড দিয়ে বা অনেক সময় আই দিয়ে চিহ্নিত করি। তাহলে এই সমস্ত ইন্টিজার পয়েন্টে ভ্যালুগুলো আমাকে বার করতে হবে। ইন্টিজার ভ্যালু বার করতে হবে অ্যাকচুয়ালি এক্স ওয়াই এর। ফ্র্যাকশনাল ভ্যালু নিলে চলবে না, অর্থাৎ ভগ্নাংশের ভ্যালু নিলে চলবে না। তাহলে কিভাবে করব দেখো, সবার প্রথম এক্স মাইনাস ওয়াই স্কোয়ার যেমন লেফট হ্যান্ড সাইডে আছে রইলো, রাইট হ্যান্ড সাইডে আমি নিয়ে চলে যাব -2y স্কোয়ার করে দেবো। ওকে, এখন দেখো এটা কি, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে একটা কমপ্লিটলি পূর্ণবর্গ রাশি, এবং আমরা জানি অঙ্কের ক্ষেত্রে পূর্ণবর্গ রাশি কখনোই শূন্যর থেকে ছোট হতে পারে না, অর্থাৎ সর্বদা শূন্য অথবা শূন্যের থেকে বড় হবে। দ্যাট মিনস গ্রেটার অর ইকুয়ালস টু 0 হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার একটা পূর্ণবর্গ রাশি যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, আবার এখান থেকে পেয়েছি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে 27 মাইনাস 2y স্কোয়ার, তাহলে এটাও গ্রেটার অর ইকুয়ালস টু 0 হবে। এবং এখান থেকে দেখো আমি বোথ সাইডে যদি 2y স্কোয়ার অ্যাড করি, প্লাস করছি, তাহলে গ্রেটার ইকুয়ালস টু এই সাইডটা 0 প্লাস 2y স্কোয়ার মানে 2y স্কোয়ার চলে আসবে, এখানে 2y স্কোয়ার কাটবে, তাহলে আলটিমেটলি আমি এটা ঘুরিয়ে লিখছি 2y স্কোয়ার লেস অর ইকুয়ালস টু 27 আসছে। অ্যান্ড এখান থেকে দেখো y স্কোয়ার লেস অর ইকুয়ালস টু 27/2 আসছে। 27/2 ইকুয়ালস টু 13.5। তাহলে তার মানে আমাকে দেখতে হবে y এর সেই সমস্ত ইন্টিজার ভ্যালুগুলো নিতে হবে যাদের স্কোয়ারটা বা যাদের পূর্ণবর্গ করলে, যাদের বর্গ নিলে 13.5 এর থেকে যেন বেশি না হয়। তাহলে এরকম y এর কি কি ভ্যালু পেতে পারি? যেহেতু y টা পূর্ণ সংখ্যা বলে দিয়েছে তাই এই বিষয়টা আমার কাছে সহজতর। y ইকুয়ালস টু 0 হতে পারে, তাহলে এটা স্যাটিসফাই করবে, অর্থাৎ এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করে y এর ভ্যালু আমাকে ভাবতে হবে। y এর ভ্যালু আমি +-1 নিই তাও স্যাটিসফাই করবে। দেখো +-2 নিলে y স্কোয়ার ইকুয়ালস টু 4 আসবে, সেটাও স্যাটিসফাই করবে। +-3 নিলে y স্কোয়ার ইকুয়ালস টু 9 আসবে, সেটাও স্যাটিসফাই করবে। বাট y ইকুয়ালস টু যদি আমি +-4 নিই, তাহলে y ইকুয়ালস টু কি, y স্কোয়ার ইকুয়ালস টু কি চলে আসবে? 16 চলে আসবে। 16টা কিন্তু এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে না, কারণ এই ইনইকুয়ালিটিটা বলছে y স্কোয়ারের মানটা সর্বদা 13.5-এর থেকে ছোট হতে হবে বা সমান হতে হবে। তাহলে y স্কোয়ার যদি 16 হয়ে যায় তাহলে অবভিয়াসলি এটা বড় হয়ে যাবে, এটা স্যাটিসফাই করছে না, তাহলে আমি y এর এই কটা ভ্যালুই নেব। এবার আমাকে যেটা করতে হবে x এর ভ্যালুগুলো বার করতে হবে, তার জন্য একটা একটা করে y এর ভ্যালু তুলে নেব, এই ইকুয়েশনে বসাবো এবং x এর ভ্যালু বের করে দেখব। সেই ভ্যালুটা যদি ইন্টিজার হয় তবেই অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ সেটাকে রিজেক্ট করব। সবার প্রথম y ইকুয়ালস টু 0 যদি আমি এখান থেকে নিই, তাহলে দেখো ইকুয়েশনে যদি বসিয়ে দিই এই ইকুয়েশনটা, 1 নম্বর ইকুয়েশন যদি বলি, তাহলে এখান থেকে দেখো x স্কোয়ার সমান আসবে 27, বা এখান থেকে আসবে x ইকুয়ালস টু +-√27। এখন √27 কখনো পূর্ণ সংখ্যা হতে পারে না, কারণ 27 একটা পূর্ণবর্গ রাশি নয়, তাই তার বর্গমূল কখনো পূর্ণ সংখ্যায় আসবে না। তো পূর্ণ সংখ্যায় না এলে আমরা x এর এই ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ এখানে সবসময় বলা আছে এমন সকল পূর্ণ সংখ্যা xy নির্ণয় করো, অর্থাৎ xy এর পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কোনো মান নেওয়া যাবে না। এবার y সমান যখন +1 নেবো তখন কি হবে? y সমান +1 নিলে এখানে হবে x - 1 এর হোল স্কোয়ার +2 ইকুয়ালস টু 27, এবং এখান থেকে আমি পাবো x - 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 25। দ্যাট মিনস x - 1 ইকুয়ালস টু +-5। যখনই আমি রুট ওভার করবো, বর্গমূল করবো, সবসময় কিন্তু প্লাস মাইনাস আসবে। তাহলে x ইকুয়ালস টু এখান থেকে একবার আসবে 6 আর একবার আসবে -5 নিলে -4। তাহলে x এর ভ্যালু দুটো পেলাম যখন y এর ভ্যালু +1 হলো। তাহলে x এর অ্যাকচুয়ালি এখান থেকে আমি লিখবো যে x, y এই পেয়ারগুলো কি কি আসছে,
ফার্স্ট অফ অল 6 এর জন্য y হচ্ছে 1 অ্যান্ড -4 এর জন্য y হচ্ছে +1 হলো। নেক্সট এবার y এর ইকুয়ালস টু +1 হয়ে গেছে, y ইকুয়ালস টু -1 বসে আমাকে চেক করতে হবে। তাহলে y ইকুয়ালস টু আমি একদম লেফট হ্যান্ড সাইডে লিখি y ইকুয়ালস টু -1 যদি পুট করি তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াবে x + 1 এর হোল স্কয়ার। এখানে কিন্তু y স্কয়ারটা মানে +1ই হবে, দ্যাট ইজ 2 ইকুয়ালস টু 27, এবং এখান থেকে আমি করতে পারবো x + 1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 25, এবং এখান থেকে লিখবো x + 1 ইকুয়ালস টু +-5। এখান থেকে দেখো x ইকুয়ালস টু একবার হবে +5 - 1 দ্যাট মিন 4, আর একবার হবে -5 - 1 -6। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু কি কি পাচ্ছি 4 and -5 -6, যখন y টা -1 তাহলে কি কি পেয়ার হবে 4, -1 and -6, -1। ওকে ওকে, এরপর কি ভ্যালু বসাবো, y ইকুয়াল টু +-1 হয়ে গেল, প্লাস মাইনাস এটা 4 হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, +-2, 1 এর পর 2 3 হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো y ইকুয়ালস টু +-2 এর জন্য চেক করব, y ইকুয়ালস টু যদি আমি +2 এর জন্য ফার্স্ট চেক করি ইকুয়েশনটা আসবে x মাইনাস অ্যাকচুয়ালি x - 2a স্কয়ার প্লাস 2 ইন্টু y স্কয়ার মানে হচ্ছে 4 ইকুয়ালস টু 27, বা এখান থেকে আসবে x - 2a স্কয়ার ইকুয়ালস টু এটা হবে 8, এদিকে নিয়ে গেলে 27 - 8 হবে 19। তাহলে এখান থেকে কিন্তু x - 2 সমান চলে আসবে +-√19। এগেন 19টা পূর্ণবর্গ সংখ্যা না হওয়ার জন্য √19 কিন্তু কোনো পূর্ণ সংখ্যা হবে না, তাই এখান থেকে x এর আমি কোনো পূর্ণ সংখ্যায় ভ্যালু পাবো না। y ইকুয়ালস টু +2 এর জন্য কোনো x এর পূর্ণ সংখ্যায় ভ্যালু পাবো না, y ইকুয়ালস টু -2 এর জন্য দেখো সেম হবে, y ইকুয়ালস টু -2 এর জন্য x স্কয়ার প্লাস 8 প্লাস ইকুয়ালস টু 27 হয়ে যাবে, এবং এখান থেকে আমি পাবো x + 2 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 19, এবং এখান থেকেও আমি x এর কোনো কিন্তু সিমিলারলি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ভ্যালু পাবো না, তবে এটাও ক্যান্সেল করবো। তাহলে y ইকুয়ালস টু +-2 ক্যান্সেল হয়ে গেল, আর কি পড়ে রইলো, এবার পড়ে রইলো লাস্ট y ইকুয়ালস টু +-3। তো +-3 বসে আমি চেক করবো, সবার প্রথম y ইকুয়ালস টু +3 বসালে আমার এখানে আসবে x - 3 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 9 ইকুয়ালস টু 27, দ্যাট মিনস এখান থেকে x - 3 হোল স্কয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 18, যেহেতু এটা সরি 9, এটা হয়ে যাবে 9, যেহেতু এটা এদিকে আসছে 2 ইন্টু 9 মানে 18, 27 - 18 দ্যাট মিনস 9। তাহলে x - 3 সমান আমার হয়ে যাচ্ছে +-3, তাহলে একবার x সমান হবে 6, আবার একবার x সমান হবে -3 - 6 দ্যাট ইজ 0, তার মানে এখান থেকে 6 আর 0 পেয়েছি +3 এর জন্য, তাহলে আমি আবার এখানে বসিয়ে দিই 6 + 3 and 6 সরি 0 3। ওকে ওকে, নেক্সট y ইকুয়ালস টু -3 এর জন্য চেক করলে সিমিলারলি x + 3 হোল স্কয়ার সমান একইভাবে 9 আসবে, এবং এখান থেকে x ইকুয়ালস টু x + 3 ইকুয়ালস টু করি আগে +-3 আসবে, এবং x ইকুয়ালস টু এখান থেকে হবে একবার 0 -3 নিলে -6, তাহলে 0 - 6 -3 এর জন্য হচ্ছে, তাহলে আবার এখানে 0 -3 and -6 -3, তাহলে টোটাল দেখো 1 2 3 4 5 6 7 8, টোটাল কিন্তু 8টা আমি এখান থেকে পেয়ার পেলাম। এবার এই কোশ্চেনটা তোমাদের যখন থাকবে এবারের পরীক্ষায় তখন কিন্তু 4টে অপশন দেওয়া থাকবে, এবং অপশন যখনই 4টে দেওয়া থাকবে তখন নিশ্চয়ই এমন থাকবে যে উত্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে থাকবে, হয়তো বলবে নাম্বার অফ পেয়ার্স বার করো যাতে করে xy ইন্টিজার হয়, তো নাম্বার অফ পেয়ার্স চাইলে এখান থেকে অ্যান্সার হয়ে যাবে 8 পেয়ার্স, 8 নাম্বার অফ পেয়ার্স, বা অন্য কোনো ভাবে কিন্তু অ্যান্সার চাইতে পারে। যাই হোক 4টে অপশন দিয়ে এমসিকিউ কোশ্চেন থাকবে তোমাদের এবারের পরীক্ষায়। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8, টোটাল 6টা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 7 থেকে কোশ্চেন নাম্বার 12 পর্যন্ত। কোশ্চেন নাম্বার 8 হচ্ছে 100 ইন্টিজার্স x1 x2 x100, দেখো x1 x2 করে ডট 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 করে আপ টু x100 পর্যন্ত কটা ইন্টিজার আছে, 100টা ইন্টিজার আছে, প্রত্যেকটি ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ওকে, সাজ দ্যাট ফর ইচ i ইকুয়ালস টু 2 থেকে 99, মানে প্রথমটা আর শেষটা বাদ দিয়ে বাকিগুলো কি হচ্ছে না এই একটা রিলেশনকে স্যাটিসফাই করছে, যেটা এখানে আরো ভালো করে দেখা যাচ্ছে যে xi ইকুয়ালস টু xi - 1 প্লাস xi
প্লাস 1 বাই 2। এখন এক্স আই মাইনাস 1 মানে কি, এক্স আই মাইনাস 1 হচ্ছে জাস্ট এক্স আই এর আগের ইন্টিজারটা, আর এক্স আই প্লাস 1 হচ্ছে এক্স আই এর পরের ইন্টিজারটা। অর্থাৎ আমরা যখন যখন লিখি 2 3 4, তখন 3 এর আগে থাকে 2, 3 এর পরে থাকে 4, তো সেইভাবেই কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে এক্স আই মাইনাস 1, এক্স আই প্লাস 1, এটা পরপর তিনটে ইন্টিজার বা পরপর তিনটে পূর্ণ সংখ্যা। এখন এখানে যে রিলেশনটা আমাদের দেওয়া আছে সেটাকে যদি আমি সিম্পলিফাই করি, অর্থাৎ এদিকে 2টাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি, তাহলে 2xi ইকুয়ালস টু এক্স আই মাইনাস 1 প্লাস এক্স আই প্লাস 1। এখন দেখো এই যে রিলেশনটা এসছে, এই রিলেশনটা বোঝাচ্ছে যে এক্স আই গুলো এক্স আইএস আর ইন এপি। এপি মিনস অ্যারিথমেটিক প্রোগ্রেশন, বা এটাকে আমরা বাংলায় বলতে পারি সমান্তর প্রগতি। এই সমান্তর প্রগতি কিন্তু তোমাদের বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে ক্লাস 11 এর বইতে আছে। খুব ইজি কোশ্চেন, কিন্তু ক্লাস 11 থেকে এসছে বেঙ্গলি মিডিয়ামের জন্য অবভিয়াসলি। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে এক্স আইস গুলো, এক্স আই মানে এক্স আই প্লাস 1, এক্স আই প্লাস 2, এক্স আই মাইনাস 1, এগুলো সব অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। এই রিলেশনটা হোল্ড করে, অর্থাৎ যখন এ বি সি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে তখন এখানে বি মাইনাস এ, এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফলটা, এটা সমান হয় তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগফল, বা এটাকেই আমরা লিখতে পারি এ প্লাস সি ইকুয়ালস টু 2b। তো এখানে সেটাই এসছে, দেখো এ প্লাস সি, এটা এ ভাবো, এটা সি ভাবো, তাহলে এটা হচ্ছে 2b। তাহলে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে বা সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতিতে থাকলে সবসময় কি হয়, প্রত্যেকটা পদে যে বললাম বি মাইনাস এটা সি মাইনাস বি এর সঙ্গে সমান হবে। আবার পরের টার্মটা তার আগের টার্ম থেকে বিয়োগ করলে সবসময় একটা ইকুয়াল কোয়ান্টিটি পাওয়া যাবে, যেটাকে আমরা বলি কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। এখানে সাধারণ অন্তর কিন্তু দেয়া নেই, তো আমি সাধারণ অন্তরটা ধরে নেব। ধরি সাধারণ অন্তর সমান ডি। ওকে, সাধারণ অন্তরটা আমি ধরে নিলাম ডি। আর প্রথম পদ এখানে কি, এই সমান্তর প্রগতির প্রথম যে পদটা থাকবে সেটাই হয় প্রথম পদ। অতএব ফার্স্ট টার্ম আমি ইংরেজি বাংলা মিশিয়ে লিখছি, আশা করি তোমরা বুঝতে সবই পারবে। বুঝতে না পারলে কমেন্ট করবে, কমেন্ট বক্স তো খোলাই আছে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়েও তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তোমরা তোমাদের প্রশ্ন করতে পারবে। ওকে, তো ফার্স্ট টার্ম, যেহেতু আমার এখানে বেঙ্গলি ইংলিশ দুই ধরনের মিডিয়ামের স্টুডেন্টসই আছে, তাই মাঝে মধ্যে ইংরাজিতে বলি, বাংলায় লিখি, ইংরেজিতে বলি, ইত্যাদি বিভিন্ন রকম হয়। তো এমনভাবেই বলি যাতে করে বেঙ্গলি ইংলিশ দুই ধরনের মিডিয়ামের স্টুডেন্টেরই ক্ষেত্রে বুঝতে অসুবিধা না হয়। তো ফার্স্ট টার্ম এখানে হচ্ছে x1 এবং কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর হচ্ছে d। যদি তাই হয় তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী, সমান্তর প্রগতির ফর্মুলা অনুযায়ী যখন সমান্তর প্রগতি পড়বে বা সমান্তর প্রগতির চ্যাপ্টারটা খুলে দেখবে, প্রথম ফর্মুলাই আছে সমান্তর প্রগতির n তম পদ tn সমান কি হয়, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন এটা কি, nটা কি, n তো হচ্ছে n তম পদ, যততম পদ সেটা হচ্ছে n, d মানে হচ্ছে সাধারণ অন্তর, a হচ্ছে প্রথম পদ যেটা এখানে x1 দিয়ে রিপ্লেস করবে। ওকে, তাহলে এখানে আমাকে বার করতে কি বলেছে, যে যদি এই রিলেশনটা xy গুলো হোল্ড করে তাহলে আমাকে বার করতে হবে, দেখো এই জায়গাটা দেখা যাচ্ছে, এখানটা দেখা যাচ্ছে না, এই জায়গাটা ভালো করে দেখো, x37 মাইনাস x30, এই দুটো পদের সাবট্রাকশনটা মাস্ট বি ডিভিজিবল বাই 7, 7 দিয়ে বিভাজ্য হবে। সেটা দেখানোর জন্য কি করতে হবে, তাহলে x37 বার করতে হবে, নট টু দি পাওয়ার x37। এই tn এর ফর্মুলায় n মানে 37 এবং a মানে হচ্ছে x1 প্লাস n মাইনাস 1 মানে 37 মাইনাস 1, আর d টা তো আমি d ধরেই নিয়েছি তাই d লিখলাম। আর x30 হয়ে যাবে একইভাবে প্রথম পদটা এরও x1 এবং 30 মাইনাস 1 ইন্টু d। এখন এদের যদি আমি বিয়োগ করি তো x37 মাইনাস x30 সমান কি হবে, দেখো x1 x1 ক্যান্সেল হয়ে যাবে, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 29, তো 36d মাইনাস 29d, দ্যাট ইজ 7d। ওকে, ওকে, তাহলে দেখো এখানে x37 মাইনাস x30, এই যে বিয়োগফলটা, এই বিয়োগফলটা আসছে 7 ইন্টু ডি। এখন আমরা কি জানি, আমরা জানি কোনো সংখ্যা 7 দিয়ে বিভাজ্য হবে। ধরো আমি একটা সংখ্যা বললাম x, এই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য হলে x ইকুয়ালস টু 7 ইন্টু কে, এই আকারে লেখা যেতে হবে, সেখানে অবশ্যই কে একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হবে। তো কে যদি একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হয় তাহলে 7 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে 7 ইন্টু কে হতে হবে।
ঠিক সিমিলারলি এখানেও দেখো ডি একটা কিন্তু এখানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যাই হবে, কারণ সাধারণ অন্তর ইন্টিজারদের সাধারণ অন্তর ইন্টিজারই হবে বা পূর্ণ সংখ্যাই হবে। তো ডি এখানে ইন্টিজার, ডি যদি ইন্টিজার হয় তাহলে 7d লেখার অর্থই হচ্ছে 7dটা ডিভিজিবল হবে বাই 7, অর্থাৎ 7dটা 7 দিয়ে বিভাজ্য হবে। এবং 7d মানে কত? 7d মানে x37 - x30, তাহলে এটা ডিভিজিবল হবে 7 দিয়ে, অতএব এটা প্রমাণ হয়ে গেল। তো এখানে কি ধরনের অপশন হতে পারে সেটা তো পরের কথা, কিন্তু কি ধরনের অঙ্ক হতে পারে সেটা আশা করি তোমাদের একটা আইডিয়া তোমরা পাচ্ছ। নেক্সট প্রবলেম দেখো, জিওমেট্রি থেকে কিরকম প্রবলেম আছে দেখো। এখানে বলছে কনসিডার এ সার্কেল অফ রেডিয়াস 1, অর্থাৎ সার্কেলটার রেডিয়াসটা 1 ইউনিট, সেন্টার্ড অ্যাট পয়েন্ট ও, এ পয়েন্ট পি ইজ সিচুয়েটেড 2 ইউনিটস অ্যাওয়ে ফ্রম ও, অর্থাৎ ও পয়েন্ট থেকে পি 2 ইউনিটস অ্যাওয়ে মানে 2 একক দূরে অবস্থিত। ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, তোমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য পড়েছো ক্লাস 10-এ, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে এখানে হবে ট্যানজেন্ট পিএ এবং পিবি আর ড্রন ফ্রম পি একটা বহিস্থ বিন্দু থেকে সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট পিএ পিবি অঙ্কন করা হলো যারা সার্কেলকে এ অ্যান্ড বি পয়েন্টে ছেদ করেছে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আর্ক এসিবি। আর্ক মানে হচ্ছে এই যে পরিধির অংশটা, এই বৃত্তচাপটা, অ্যাকচুয়ালি বাংলাটা তোমরা এখান থেকে পড়ে নাও, আরো ভালোভাবে বুঝতে পারবে। এই এসিবি বৃত্তচাপটা কি হবে সেটাই আমাদের কিন্তু এখান থেকে বার করতে হবে। তো এসিডি বৃত্তচাপটা আমি ধরে নিই এর দৈর্ঘ্যটা হচ্ছে এস ইউনিট সবার প্রথম। আচ্ছা, এখানে ব্যাসার্ধ বা রেডিয়াস আর ইকুয়ালস টু দেওয়া আছে 1, বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে আমি এ ও যুক্ত করলাম, ও বি যুক্ত করলাম, তাহলে এ ও হচ্ছে 1, ও বি হচ্ছে 1, ও বি 1। আর কি বলা আছে না, এ পয়েন্ট পি সিচুয়েটেড 2 ইউনিটস অ্যাওয়ে ফ্রম ও, ও থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে 2 ইউনিট। ওকে, এবার একটা জিনিস দেখো, সবসময় কোনো বৃত্তের যদি কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকা হয়, তো সাপোজ এই বিন্দুতে স্পর্শক আঁকা হলো, তাহলে সেই স্পর্শকটা আমরা সবাই জানি, ছোটবেলায় থিওরাম উপপাদ্য পড়েছি যে সেই স্পর্শকটা বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে কত কোণ করে? 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো, এখানে যেহেতু এপি একটা স্পর্শক এবং ও এ ব্যাসার্ধ, তাহলে এখানে ও এ পি অর্থাৎ ও এ পি এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি বা সমকোণ। এবং সাথে সাথে এই দিকের যে অ্যাঙ্গেলটা আছে অর্থাৎ পিবিও বা ওবিপি, এই অ্যাঙ্গেলটাও কিন্তু একই কারণে 90 ডিগ্রি হবে। আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল ও বিপি একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা জানি সবসময় পিথাগোরাসের উপপাদ্য আমরা কাজে লাগাতে পারি, দ্যাট ইজ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনাসের স্কোয়ার, দ্যাট মিনস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। তাহলে এখানে আমি যদি এই অ্যাঙ্গেলটা, অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিই, তাহলে কি হবে? অর্থাৎ আমি এখানে কি করছি, লেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি ধরি, লেট এটা হচ্ছে বিপিও বা ও পিবি সমান থিটা ধরে নিলাম এই কোণটা। তাহলে এখান থেকে ও বিপি এই যে ট্রায়াঙ্গেলটা, এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে কি? ওবি, ভূমি হচ্ছে কি? বিপি। ওকে, লম্ব ওবি, ভূমি বিপি, এটা সমান তাহলে হয়ে যাবে ট্যান থিটা। এখন ওবির ভ্যালুটা আমি জানি, ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 1, কিন্তু বিপির ভ্যালুটা আমি জানি না। বিপির ভ্যালুটা আমরা কিন্তু আবার এই সমকোণী ত্রিভুজ ওবিপি থেকেই বার করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে। অর্থাৎ লম্ব স্কোয়ার মানে ওবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে পিবি স্কোয়ার সমান কিন্তু হাইপোটেনাসের স্কোয়ার বা অতিভুজের স্কোয়ার ওপি স্কোয়ার। ওকে, তার মানে এখান থেকে পাবো 1 স্কোয়ার প্লাস, আচ্ছা 1 স্কোয়ার প্লাস পিবির ভ্যালুটা আমি জানি না, পিবির ভ্যালুটা তোমাকে বার করতে হবে, দ্যাট মিনস পিবি স্কোয়ার ইকুয়ালস টু ওপি আবার দেওয়া আছে আমাদের কিন্তু 2, তাহলে এটা হয়ে যাবে 4। দ্যাট মিনস এখান থেকে পিবি স্কোয়ার ইকুয়ালস টু 4 - 1 দ্যাট ইজ 3, অ্যান্ড এখান থেকে পিবি কিন্তু চলে আসবে √3। মাইনাসটাকে নেগলেক্ট করবো কারণ মাইনাস কখনো লেন্থের হতে পারে না, তাই অনলি প্লাস √3 আমি নিচ্ছি, আদারওয়াইজ বর্গমূল করলে সবসময় প্লাস মাইনাস নিতে হয়। তো পিবির ভ্যালুটা আমি যদি √3 পাই, তার মানে এই ভ্যালুটা হয়ে গেল √3। ওকে, তাহলে এটা যদি পিবিটা √3 হয়, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে ট্যান থিটা সমান ওবির ভ্যালু 1, এটার ভ্যালু √3, 1/√3। ট্যান কত ডিগ্রির মান? ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রিতে তোমরা পড়েছো ট্যান 30 বা π/6 বা 30 লিখলাম আমি, ট্যান 30 ডিগ্রির মান। তাহলে থিটা ইকুয়ালস টু আমি এখান থেকে বলতে পারবো 30 ডিগ্রি। ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান 30 হলে
থিটা ইকুয়ালস টু 30 হয়ে যায়। ওকে, থিটাটা 30 মানে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এই দিকটাও হবে 30 ডিগ্রি ইকুয়াল, তাহলে 30 টোটাল এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ আমি কালারটা চেঞ্জ করে তোমাদেরকে বলি, এই যে টোটাল অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো এখানে ও এ পি বি, অর্থাৎ আমি এখানটায় লিখি ও এ পি বি, এটা একটা চতুর্ভুজ কোয়াড্রিল্যাটারাল। যে কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজের আমরা জানি চারটে কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তার মধ্যে অলরেডি এর দুটো কোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি কভার করে দিয়েছে। 180-র সাথে এটা হয়ে গেল 60 ডিগ্রি, মানে 240 ডিগ্রি তিনটে কোণের সমষ্টি হয়ে গেছে। তাহলে বাকি পড়ে রইল এই একটা কোণ। এই একটা কোণ তাহলে কি হবে, 360 থেকে এই তিনটে কোণের সমষ্টি 240 যদি আমি বিয়োগ দিই, তাহলে ওই কোণটা দাঁড়িয়ে যাবে 120 ডিগ্রি। অর্থাৎ এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি সমান আমার হয়ে যাবে 120 ডিগ্রি। ওকে, 120 ডিগ্রিকে আমি ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে গেলে এটা হয়ে যাবে 2π/3 রেডিয়ান। ওকে, এবার একটা আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারতেই আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, এস যদি বৃত্তচাপ হয় এবং এই বৃত্তচাপ দ্বারা যদি কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয় থিটা, তাহলে এস ইকুয়ালস টু আর থিটা একটা রিলেশন আমরা পড়েছিলাম। অর্থাৎ যে বৃত্তচাপটা ধরছি সেই বৃত্তচাপের দৈর্ঘ্যটা কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করছে সেটা যদি থিটা হয়, তাহলে এস ইকুয়ালস টু আর থিটা, ওয়্যার আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল বা ব্যাসার্ধ ওই বৃত্তে। এখানে দেখো এস আমাদেরকে বার করতে হবে, আর বলা আছে 1 একক, থিটাটা আমরা পেয়ে গেছি 2π/3। তাহলে 2π/3 এবার ভ্যালু কি করে বার করব, দেখো পাই এর মান আমরা অ্যাপ্রক্সিমেটলি 22-এর সাথে বসাতে পারি, 3.14 বসাতে পারি, তাহলেই কিন্তু আমরা এখান থেকে একটা এস এর লেন্থ পেয়ে যাব, এবং এটা হয়ে যাচ্ছে 44/21, এবং এটাকে যদি আমি ডেসিমালে নিয়ে যাই তো 2.09 ইউনিট অ্যাপ্রক্সিমেটলি হবে। তাহলে এখানে আমার এস, যেটা এ সি বি আর্কটাকে রিপ্রেজেন্ট করছে, সেটা সমান হয়ে যাচ্ছে 2.09 ইউনিট। ওকে, এই হচ্ছে প্রবলেম। এবার দেখো তোমাদের আরো একটা প্রবলেম, কোশ্চেন নাম্বার 11। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ থেকে এসেছে। দ্বিঘাত সমীকরণ তোমরা ক্লাস 10 এবার পড়েছো, সেই দ্বিঘাত সমীকরণ থেকে এখানে কোশ্চেনটা সলভ করতে হবে। দেখো বাংলা ইংরেজি দুটোতেই দেওয়া আছে, তোমরা বাংলাটা চাইলে বাংলাটা পড়ো, আমি ইংলিশটা বলি। ইফ আলফা বিটা বি দ্য ভ্যালুজ অফ এক্স obtained from the equation এত এত এত, অর্থাৎ এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে m স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 2mx প্লাস 3 ইকুয়ালস টু 0, এবং আমি দেখি বুঝতে পারছি x এর সর্বোচ্চ ঘাত 2, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের x এর দুটো ভ্যালু দেওয়া আছে আলফা বিটা। আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের x এর দুটোই ভ্যালু বেরোয়, এবং সেই দুটো ভ্যালুকে কি বলা হয়, রুট অফ দ্য ইকুয়েশন। রুটস অফ দ্য ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের বীজ। দ্বিঘাত সমীকরণের বীজ বলা হয় x এর দুটো ভ্যালুকে। তাহলে x এর দুটো ভ্যালু এখানে আলফা বিটা, মানে দ্বিঘাত সমীকরণটার দুটো বীজ আলফা বিটা অ্যাকচুয়ালি বলে দেওয়া আছে। তাহলে এটা হলো আলফা এবং এটা হলো বিটা, দুটো বীজ বলা আছে। এবার দুটো বীজ থাকলে এদের মধ্যে আমরা দুটো সম্বন্ধ, দুটো রিলেশন জানি, বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ সাম অফ দ্য রুট এন্ড প্রোডাক্ট অফ দ্য রুট। সাম অফ দ্য রুট করলে বীজদ্বয়ের যোগফল করলে হবে আলফা প্লাস বিটা, সেটা সমান হয়ে যায় মাইনাস বি বাই এ। এখানে দেখো বি মানে হচ্ছে আচ্ছা এটাকে সাজিয়ে নিই, তবে বিটা আমি পাবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2m মাইনাস এম স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। এতক্ষণে দ্বিঘাত সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে এলো, যেখানে এ সমান হচ্ছে এম স্কোয়ার, বি সমান হচ্ছে 2m মাইনাস এম স্কোয়ার এবং সি সমান 3। ওকে, এবার যদি ভ্যালুটা পুট করি মাইনাস বি মানে হচ্ছে মাইনাস 2m মাইনাস এম স্কোয়ার, তার মানে মাইনাস 2m মাইনাস এম স্কোয়ার বাই এ মানে এম স্কোয়ার। দ্যাট মিনস এটা হয়ে যাবে এম স্কোয়ার মাইনাস 2m বাই এম স্কোয়ার। দ্যাট মিন এখান থেকে আমি যদি m কমন নিই তাহলে এটা কি হয়ে যাবে, m ইন্টু এম মাইনাস 2 বাই এম স্কোয়ার। এখন উপর নিচে m এর একটা m ক্যান্সেল হয়ে যাবে। m কেন ক্যান্সেল করতে পারছি, কারণ m এখানে কিন্তু 0 নয়। m যদি 0 হতো তাহলে এই ইকুয়েশনটাই সম্পূর্ণ ইনভ্যালিড হয়ে যেত আর দ্বিঘাত সমীকরণ থাকতো না। তাই mটা এখানে অবভিয়াসলি 0 নেওয়া হয়েছে, 0 নেওয়া হয়েছে বলে উপর নিচে m আমরা ক্যান্সেল করতে পারলাম। 0 যদি হয়ে যেত, 0 ছাড়া অন্য 0 যদি ভ্যালুটা হয়ে যেত m এর, তাহলে কিন্তু আমরা ক্যান্সেল করতে পারতাম না। তাহলে আলটিমেটলি সাম অফ দ্য রুট আসছে m মাইনাস 2 বাই m।
প্রোডাক্ট অফ দ্য রুট কি বলছে, আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ, এখানে সি মানে হচ্ছে 3, এ মানে হচ্ছে এম স্কোয়ার, তাহলে আলফা বিটা মানে কিন্তু 3 বাই এম স্কোয়ার। এবার কি বলছে দেখো, ইফ m1 m2 বি ভ্যালুস অফ এম, এম এর দুটো ভ্যালু হচ্ছে, এই যে এম এখানে ইউজ করা হয়েছে, এম এর দুটো ভ্যালু আছে, একটা m1 একটা m2, which alpha for which alpha beta are connected by the relation alpha by beta plus beta by alpha equals to 4/3, অর্থাৎ m এর দুটো ভ্যালু m1 m2 আছে, যাতে করে আলফা বিটা এই রিলেশনটায় কানেক্টেড থাকতে পারে, অর্থাৎ এই রিলেশনটা থেকেই আমাকে m এর দুটো ভ্যালু m1 m2 বার করে নিতে হবে। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এইটা, অর্থাৎ এইটা ভালো করে পরিষ্কার করে দেখো, m1 স্কোয়ার বাই m2 প্লাস m2 স্কোয়ার বাই m1 এর ভ্যালুটাকে আমাদের বার করতে হবে। অঙ্কটা দেখে যতটা জটিল মনে হচ্ছে, অঙ্কটা ততটা জটিল নয়। তোমরা দেখো, আমাদেরকে এখান থেকে আলফা বিটা বার করে নেওয়ার পর আমাদের যে রিলেশনটা দেওয়া আছে সেটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেব, অর্থাৎ আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইকুয়ালস টু 4/3 আছে। আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, নিচে হবে আলফা বিটা, এটা হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 4/3। এখান থেকে হবে 3 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 4 আলফা বিটা। এটাকে ভাঙলে হবে 3 আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 6 আলফা বিটা ইকুয়ালস টু 4 আলফা বিটা। বা এখান থেকে হবে 3 ইন্টু আলফা প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 10 আলফা বিটা। ওকে ওকে, এবার দেখো আলফা প্লাস বিটা আর আলফা বিটার যে এম দিয়ে ভ্যালুগুলো আমি পেয়েছি, সেই ভ্যালুগুলো এখানে পুট করে দেবো। নেক্সট পেজে চলে যাই, আমার 3 ইন্টু আলফা প্লাস বিটার হোল স্কোয়ার আছে, তো আলফা প্লাস বিটার ভ্যালু কি পেয়েছি, m মাইনাস 2/m, তাহলে এটা পুট করে দিই, m মাইনাস 2/m তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 10 আলফা বিটার, 10 আলফা বিটার ভ্যালু কি পেয়েছি 3 ইন্টু এম স্কোয়ার, দেখে নাও 3 স্কোয়ার, তাহলে এখান থেকে হবে 3 ইন্টু m মাইনাস 2 এর হোল স্কোয়ার বাই m স্কোয়ার ইকুয়ালস টু 30/m স্কোয়ার। m স্কোয়ার এগেন ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু m নট ইকুয়ালস টু 0। ওকে, এখান থেকে আমি পাচ্ছি m মাইনাস এই 30 ক্যান্সেল হয়ে 10 আসবে এখান থেকে, তাহলে m মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান 10। এখান থেকে m মাইনাস 2 সমান আমি এগেন স্কোয়ার রুট করবো প্লাস মাইনাস রুট 10, এবং এখান থেকে বলবো m ইকুয়ালস টু হবে 2 প্লাস মাইনাস রুট 10। দেখো m এর দুটো ভ্যালু এসছে, একটা হচ্ছে 2 প্লাস রুট 10, একটা হবে 2 মাইনাস রুট 10। আমরা কোশ্চেনে বলাই আছে m এর দুটো ভ্যালু m1 এবং m2, তাহলে অবভিয়াসলি একটা ভ্যালু m1 সমান হচ্ছে 2 প্লাস রুট 10, এবং অপর ভ্যালুটা হবে m2 সমান 2 মাইনাস রুট 10। ওকে, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এক্সপ্রেশনটা আছে m1 স্কোয়ার বাই m2, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা আছে, নেক্সট পেজে লিখি, m1 স্কোয়ার বাই m2 প্লাস m2 স্কোয়ার বাই m1, এই এক্সপ্রেশনটার ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। এই এক্সপ্রেশনটাকে একটু সিম্পলিফাই করলে দেখো, যদি নিচে m1 m2 হয়, তাহলে এটা হয়ে যাবে m1 কিউব প্লাস m2 কিউব। ওকে, এটাকে আমি যদি আবার সিম্পলিফাই করি, দ্যাট ইজ m1 প্লাস m2 হোল কিউব মাইনাস 3 m1 m2 ইন্টু m1 প্লাস m2 বাই m1 m2। ওকে, তাহলে আমাকে দেখছি m1 প্লাস m2 আর m1 m2 এর ভ্যালুটা জানা থাকলে এর ভ্যালুটা পুট করতে পারবো। এখন m1 m2 এর ভ্যালু আমি এখান থেকে পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে m1 প্লাস m2 বার করতে পারি, দ্যাট ইজ 2 প্লাস রুট 10 প্লাস 2 মাইনাস রুট 10, এবং দ্যাট উইল বি 4, এবং m1 ইন্টু m2 এখান থেকে বার করতে পারি, দ্যাট উইল বি 2 প্লাস রুট 10 ইন্টু 2 মাইনাস রুট 10। আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা পুট করলে এটা হবে 4 মাইনাস 10, দ্যাট ইজ মাইনাস 6। তাহলে m1 a প্লাস m2 হলো 4, m1 ইন্টু m2 হয়ে গেল মাইনাস 6। আমি এখানে পুট করে দিই 4 কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 6 ইন্টু 4 বাই m1 m2 মানে মাইনাস 6, কত আসছে দেখি, ওপরটা হচ্ছে 64, এটা হবে প্লাস 72, এটা হচ্ছে মাইনাস 6, দ্যাট মিনস এখান থেকে হবে মাইনাস 136। ওকে, হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে নিচে 6, যদি আমি 2 দিয়ে ক্যান্সেল আউট করি, দ্যাট ইজ 68 and that is 3 and minus 68/3, this is the answer। ওকে, অপশনে হয়তো 4টে অপশনের মধ্যে এটাও একটা অ্যান্সার থাকবে, তো তোমরা সেখান থেকে অ্যান্সারটাকে চয়েস করে নেবে। ওকে, কোশ্চেন নাম্বার
ওকে ওকে ওকে, এখানে কোশ্চেন নাম্বার দেখো 9 এর পর আমরা চলে গিয়েছিলাম কোশ্চেন নাম্বার 9, তারপর চলে গিয়েছিলাম কোশ্চেন নাম্বার 11 এ। কোশ্চেন নাম্বার 10 মিস হয়ে গিয়েছে, কোশ্চেন নাম্বার 10টা তারপরে আছে। কোশ্চেন নাম্বার 10 দেখো এখানে দেওয়া আছে একটা জিওমেট্রির প্রবলেম, একটা ট্রায়াঙ্গেলের প্রবলেম অ্যাকচুয়ালি। তো কি বলছে, ইফ পয়েন্ট ও ইজ ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল এবিসি, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, আমি এঁকে নিলাম এরকম ভাবে এ বি সি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে কোথাও একটা পয়েন্ট আছে, ধরো এখানে একটা পয়েন্ট আছে ও। ওকে, প্রুভ দ্যাট AO প্লাস ওসি লেস দ্যান এবি প্লাস বিসি। তাহলে AO যুক্ত করেছি, ওসি কে আমি যুক্ত করে দিই, তাহলে AO প্লাস ওসি লেস দ্যান এবি প্লাস বিসি হতে হবে। আচ্ছা, এখানে এই বর্ধিত AOটা বিসি কে ধরলাম পি বিন্দুতে ছেদ করেছে। ওকে, এখানে যে ধর্মটা আমাকে ত্রিভুজের কাজে লাগাতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়। অর্থাৎ এখানে ধরো ত্রিভুজ এ বি সি এর তিনটে বাহু আছে এ বি সি সি এ, যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা সর্বদা বড় হবে। এই ধর্মটা কাজে লাগিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করব। তাহলে সবার প্রথম দেখো এখানে ছোট যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটা আমরা যদি কনসিডার করি, অর্থাৎ ট্রায়াঙ্গেল ওপিসি, এই ট্রায়াঙ্গেলের দেখো ওপি একটা বাহু প্লাস আমি যদি করি এখান থেকে পিসি, দুটো বাহুর যোগফল গ্রেটার দেন তৃতীয় বাহুটা হবে ওসি, ওপি প্লাস পিসি গ্রেটার দেন ওসি হবে। ওকে, আর এখান থেকে আমি যদি আরেকটা, আচ্ছা এখানেই আমি যদি ওপি প্লাস পিসি করলাম, বোথ সাইডে যদি এও যোগ করে দিই, এই এওটাকে ওপির সঙ্গে যোগ করে দিই, অর্থাৎ এও প্লাস ওপি প্লাস পিসি গ্রেটার দেন ওসি প্লাস এও বা ওএ, একই ব্যাপার এটা আসবে। এবং এও প্লাস ওপি মানে দেখো পুরো এপিটা পাচ্ছি, দ্যাট মিনস এপি প্লাস পিসি গ্রেটার দেন ওসি প্লাস ওএ, এক নাম্বার। ওকে, দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা চেয়েছি সেটা কিন্তু এখানে রাইট হ্যান্ড সাইডে চলে এসছে। এবার ট্রায়াঙ্গেল এ পি বি, এই যে এই দিকের যে বড় ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটায় দেখবো কি হয়। আচ্ছা, এখান থেকে আমরা শিফট করে যাই এই জায়গাটা, ট্রায়াঙ্গেল এ পি বি, এর যে কোনো দুটো বাহু নিই, এর ধরো আমি নিলাম এ বি। ওকে, এ বি প্লাস আর কি নিয়ে যাবে, ইয়েস এ বি প্লাস ধরো বিপি, অবভিয়াসলি গ্রেটার দেন তৃতীয় বাহু এপি হবে। তাহলে এ বি প্লাস বিপি যদি গ্রেটার দেন এপি হয় এবং বোথ সাইডে আমি ধরো পিসি যোগ করছি, তাহলে এ বি প্লাস বিপি প্লাস পিসি গ্রেটার দেন তাহলে এপি প্লাস পিসি। ভালো করে স্টেপগুলো খেয়াল করবে, এপি প্লাস পিসি মানে পুরো বিসিটা দেবে, অতএব এখান থেকে আমি বলতে পারবো এ বি আবার বিপি প্লাস পিসি, সরি এপি প্লাস পিসি সমান বিসি নয়, এপি প্লাস পিসি সমান বিসি নয়, এটা কি দেবে বিপি প্লাস পিসি সমান বিসি, তাই না? তাহলে এ বি প্লাস বিসি গ্রেটার দেন এপি, এপি প্লাস পিসি। এখন এখানে দেখো এক নম্বর থেকে আমরা কি পেয়েছি, এক নম্বর থেকে দেখেছি যে এপি প্লাস পিসি এটা কার থেকে বড়, ওসি প্লাস ও এর থেকে বড়, গ্রেটার দেন মিনস বড়। আবার এখানে দেখছি এপি প্লাস পিসির থেকেও এবি প্লাস বিসিটা বড়, তাহলে অবভিয়াসলি ফ্রম 1 and 2 আমরা কি বলতে পারি, তো ফ্রম 1 and 2 অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর সমীকরণ থেকে আমরা যেটা বলতে পারি যে এবি প্লাস বিসি গ্রেটার দেন, এবি প্লাস বিসি গ্রেটার দেন ওসি প্লাস ওএ। ওকে, ওসি প্লাস ওএ, অ্যান্ড এটাই প্রুভ করতে দিয়েছে, এটাকে যদি উল্টে লিখে দিই দ্যাট ইজ ওসি প্লাস ওএ লেস দেন এবি প্লাস বিসি, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তো প্রমাণ হয়ে গেল। অবভিয়াসলি যখন এমসিকিউ থাকবে তখন হয়তো অন্য কিছু জানতে চাইবে, কারণ প্রমাণ তো আর এমসিকিউতে চাইবে না। এবার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, ম্যাথস এর কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। এটা দেখো তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা কোশ্চেন এসছে, বা তোমাদের বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ থেকে কোশ্চেন এসছে। খুব ইজি কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদ যদি ঠিকঠাক করে পড়ে থাকো ক্লাস 10 লেভেলে, তাহলে এই কোশ্চেনটা সলভ করাটা খুবই ইজি ব্যাপার। দেখো এখানে কি বলছে, ধরো তুমি ব্যাংকের খাতায় 10,000 টাকা 3 বছরের জন্য জমা রেখেছো। ওকে, ব্যাংক তোমাকে প্রথম বছরের জন্য 3 মাসে বাৎসরিক 8% হারে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ মানে একইভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট বা ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা হচ্ছে, এবং প্রতি 3 মাসে অর্থাৎ কোয়ার্টারলি তোমাকে সুদ দিচ্ছে, কোয়ার্টারলি মানে প্রতি 3 মাস অন্তর। এবং প্রথম বছরটা কোয়ার্টারলি সুদ দিল 8% হারে, এবং শেষ 2 বছরটা কি করবে, শেষ 2 বছরটা কিন্তু 6 মান্থস হিসাবে
ঠিক আছে, 6 মান্থ হিসাবে বা হাফ ইয়ারলি সুদ দেবে 10% হারে। তাহলে আমরা জানি কোয়ার্টারলি যদি সুদ দেয় বা 3 মাস অন্তর সুদ দেয়, তাহলে সুদের পর্ব কি হয়? সুদের পর্ব সেক্ষেত্রে হয়ে যাবে 4। আর যদি হাফ ইয়ারলি হয় বা বছরে দুবার সুদ দেয়, তাহলে সেক্ষেত্রে সুদের পর্ব কি হয়ে যাবে? সেক্ষেত্রে হয়ে যাবে 2। ওকে, তাহলে এখানে দেখো প্রথম 1 বছরের জন্য সুদের পর্ব হয়েছে 4 এবং পরবর্তী 2 বছরের জন্য সুদের পর্ব হয়েছে 2। তাহলে প্রথম 1 বছরের সুদের হার কত? প্রথম 1 বছরের সুদের হার বলে দিয়েছে 8% হারে, সময় n হচ্ছে এখানে 1 এবং তোমার মূলধন বা যে আসল পি হচ্ছে 10,000 টাকা। তাহলে আমার প্রথম 1 বছরের জন্য সুদ আসল কত হবে? প্রথম 1 বছরের ক্ষেত্রে সুদ আসল আমরা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র অনুযায়ী জানি পি ইন্টু 1 প্লাস, এক্ষেত্রে কিন্তু যেহেতু সুদের পর্ব চাই 4, তাহলে r/4 বাই 100 হোল টু দি পাওয়ার 4n, এই ফর্মুলা ফেলতে হবে আমার এখানে। তাহলে p এর ভ্যালু কি? p মানে হচ্ছে 10,000। 10,000 কে আমি আবার এইভাবে লিখতে পারি 100 হোল স্কয়ার ইন্টু 1 প্লাস r মানে হচ্ছে 8, 8/4 মানে 2/100 হোল টু দি পাওয়ার n এর মান 1, তাই এটা হয়ে যাবে 4। দ্যাট মিনস এখান থেকে হবে 100 স্কয়ার, এটা হয়ে যাবে 102 হোল টু দি পাওয়ার 4 বাই 100 হোল টু দি পাওয়ার 4। 100 হোল স্কয়ার এন্ড 100 হোল টু দি পাওয়ার 4 একটা ক্যান্সেল আউট হয়ে এখানে চলে আসবে 100 টু দি পাওয়ার 4/100 স্কয়ার। এখান থেকে সিম্পলিফাই করার দরকার নেই, একদম শেষকালে আমরা সিম্পলিফাই করব, এত বড় ক্যালকুলেশন বারবার করব না। এবার দেখো এই যে সুদ আসলটা হলো, এটা 1 বছর পর প্রাপ্ত সুদ আসল। এই সুদ আসলটাই কিন্তু পরবর্তী 2 বছরের জন্য আসলে পরিণত হবে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সর্বদা প্রথম বছরের সুদ আসল পরের বছরের জন্য আসল হয়ে যায়, তারপরে সুদ আসল আবার পরের বছরের জন্য আসলে কনভার্ট হয়। তো এই হিসাবে এখানে এই সুদ আসলটা নেক্সট 2 বছরের আসলে কনভার্ট হবে, মানে নেক্সট 2 বছরের যখন বার করব, টোটাল আমাকে করতে হবে কি 3 বছরের বার করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে 3 বছর শেষে তুমি ব্যাংক থেকে মোট কত সুদ পাবে, অর্থাৎ 3 বছর পর সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে সুদ বার করতে হবে এবং তোমার খাতায় মোট কত টাকা জমা হবে, অর্থাৎ সুদ আসলটাও চাই। অর্থাৎ 3 বছর পর আমার খাতায় যেটা জমা হবে সেটা সুদ আসল, এবং সুদ আসল থেকে আসলটা বাদ দিলে যেটা পাবো সেটা সুদ, অর্থাৎ সুদ আসল 3 বছর পরের দুটোই লাগবে। তাহলে সুদ আসল 1 বছর পরে যেটা এসছে সেটাই পরবর্তী 2 বছরের জন্য আসল হয়ে যাবে, এবং এখানে এটা দাঁড়িয়ে যাবে 102 হোল টু দি পাওয়ার 4 বাই 100 হোল স্কয়ার। এবার পরবর্তী 2 বছরের সুদের পর্ব কত হয়েছে? সুদের পর্ব হয়েছে 2, এবং দেখো সুদের হার হয়ে গেছে 10%, এবং এখানে দেখো সুদের হার 10% এবং সুদের পর্ব 2, এবং n ইকুয়ালস টু দ্বিতীয় বছরের জন্য কিন্তু n ইকুয়ালস টু 2, 2 বছর যেহেতু সময়টা 2 বছর 2, এবং সুদের পর্ব হচ্ছে 2, আবারও লিখে নিই সুদের পর্ব 2, সময় হচ্ছে 2 বছর, এবং এখানে সুদের হার r সমান হচ্ছে 10%। এক্ষেত্রে তাহলে সুদের পর্ব 2 হওয়াতে সূত্রটা কি হবে? p ইন্টু 1 প্লাস r/2 বাই 100 হোল টু দি পাওয়ার 2n। এখানে তাহলে কি হবে? p মানে আমাদের 102 হোল টু দি পাওয়ার 4 বাই 100 হোল স্কয়ার ইন্টু 1 প্লাস r/2 মানে 5 বাই 100, 2n মানে হবে 4। তার মানে এখান থেকে পাবো 102 হোল টু দি পাওয়ার 4 বাই 100 স্কয়ার ইন্টু এটা হবে 105 বাই 100 হোল টু দি পাওয়ার 4। আমি এটাকে যদি প্রোডাক্ট নিয়ে নিই, পুরোপুরি মাল্টিপ্লাই করি, তাহলে উপরে হয়ে যাবে 102 ইন্টু 105 হোল টু দি পাওয়ার 4, আর নিচে হয়ে যাবে 100 হোল টু দি পাওয়ার 6। এখন এটাকে টোটাল ক্যালকুলেশন করলে আমরা 3 বছর পরে সুদ আসলটা পাবো। টোটাল ক্যালকুলেশন করে কত আসছে তোমরা দেখে নাও। ওকে, তাহলে এটা হলো আমাদের 3 বছর পর প্রাপ্ত সুদ আসল, অর্থাৎ 3 বছর পর ব্যাংকের খাতায় এই পরিমাণ টাকা জমা হবে। 3 বছর পর প্রাপ্ত সুদ কত হবে? আসল সুদ আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব 13,157.03 মাইনাস 10,000। তাহলে এখান থেকে হবে 3,157.03, এত টাকা হচ্ছে সুদ, এত টাকা হচ্ছে সুদ আসল। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। টোটাল JEB NSTS এর JTST যে ধরনের কোশ্চেন আছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথস এর
সমস্ত কোশ্চেনের টাইপ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। ম্যাথসের কোশ্চেন কমপ্লিট সলভও করিয়ে দিয়েছি। যদি কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেককে এই কোশ্চেনের সন্ধান পায়। কারণ ইন্টারনেটে এই ধরনের কোশ্চেন কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল নেই, এবং তাও সলিউশন তো কোথাও অ্যাভেলেবেল নেই। তো অবভিয়াসলি শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এরকম বিভিন্ন অঙ্কের ক্লাস, বিভিন্ন ইনফরমেশন সবার আগে পেতে হলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো টপিক নিয়ে।